শুরু করছি আজকের বাছাই করা 10টি তাজা খবর। খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। কেষ্টর পা ছুঁয়ে কাজলের প্রণাম, মেলায় একসঙ্গে একই মঞ্চে দাদা ভাই। অস্বস্তি কাটাতে সুশান্তকে ছেটেই ফেলল সিপিএম, জেলা কমিটিতেও স্থান হল না প্রাক্তন মন্ত্রীর। বাবরি মসজিদের পাশেই রাম মন্দির, আকবর সিরাজদৌল্লার জুতোয় পা গলাতে চান তৃণমূলের হুমায়ুন। স্যালাইন কাণ্ডে সিআইডি তদন্তের নির্দেশ দিল রাজ্য। নারায়ণের ভূমিকায় রেগে আগুন মমতা, স্বাস্থ্য সচিবকে ভৎসনা করলেন মুখ্য সচিব। স্বামীকে কাঁধে করে সিটি স্ক্যান করাতে গেলেন স্ত্রী, মর্মান্তিক ঘটনা রায়গঞ্জ মেডিকেল কলেজে। কাশ্মীরের উন্নয়নকে রুখে দিতে চেয়েছে ওরা, সুড়ঙ্গ উদ্বোধন করতে গিয়ে কাদের নিশানা মোদির। ট্রাম্পের ব্রেকফাস্টে আমন্ত্রিত খালেদা পুত্র তারেক, হবু প্রেসিডেন্টের কাছে ঘেঁষার চেষ্টা বিএনপির। 24 ঘন্টার মধ্যেই পাল্টা দিল ভারত, সাউথ ব্লকে তলব করা হল বাংলাদেশের শীর্ষ কূটনীতিককে। মহাকুম্ভ স্নানে আপনি যোগ দিন, যোগী সরকারের আমন্ত্রণ রাজ্য বিধানসভার অধ্যক্ষকে। আসছি বিস্তারিত খবরে। বিজয় সম্মেলনের অনুষ্ঠান হয়নি, মিলন মেলাতেও ছিলেন না, দলনেত্রীর জন্মদিন পালনের অনুষ্ঠানেও তাঁরা ছিলেন আলাদা। বীরভূমে তৃণমূলের মধ্যে গোষ্ঠী কোন্দলের আঁচ যখন তীব্র হচ্ছে, তখনই একই মঞ্চে দেখা গেল তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এবং জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে। শুধু দেখা হওয়াই নয়, কেষ্টর পা ছুঁয়ে প্রণাম করলেন কাজল। গোষ্ঠী কোন্দলের মাঝে দুই নেতার এই সৌজন্য বিনিময় ইঙ্গিতবহ। অজয় নদীর তীরে বাউল ফকিরের গান, আখড়ায় আখড়ায় কোলাহল, পুণ্যার্থীদের থিকথিকে ভিড়, সব মিলিয়ে চেনা ছবি দেখা যাচ্ছে জয়দেব কেন্দুলির সেই মেলায়। সোমবার ইলাম বাজারের জয়দেবের মকর সংক্রান্তির মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে একই সঙ্গে দেখা গেল কেষ্ট ও কাজলকে। মঞ্চে ভাষণ রাখলেন দাদা কেষ্ট, হাততালি দিলেন ভাই কাজল। বীরভূমের রাজনীতিতে কাজল বনাম অনুব্রতর দ্বন্দ্ব তৃণমূল শীর্ষ নেতৃত্বের কাছেও সুবিদিত। গত কয়েক মাসে সেই দ্বৈরথ বারবার প্রকাশ্যে এসেছে। প্রকাশ্যে দুই নেতা পরস্পরকে সম্মান জানান। নেতা কর্মীদের উদ্দেশ্যে তারা বলেন, বীরভূম তৃণমূলে কোনো গোষ্ঠী কোন্দল নেই, কিন্তু ঘটনা পরম্পরা ঠিক অন্য কথাই বলে। দলের কোনো কর্মসূচিতে তারা একসঙ্গে থাকেননি। দিন কয়েক আগে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উদযাপনেও ভিন্ন মঞ্চে ছিলেন জেলা তৃণমূলের সভাপতি এবং জেলা পরিষদের সভাধিপতি। দুজনে নেত্রীর জন্মদিন উপলক্ষে কেক কাটেন। দুই নেতার দ্বন্দ্ব নিয়ে চাপানুতরের মধ্যে সোমবার কেঁদুলির মেলায় অন্য ছবি দেখা গিয়েছে। এবছর থেকে প্রতি বছর এই মেলায় 10 লক্ষ টাকা করে দেবেন বলে আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। জয়দেব মেলাকে তিনি রাজ্য মেলা হিসেবে ঘোষণা করেছেন। বস্তুত অজয় প্রতিবার যেভাবে মকর স্নান হয়ে এসেছে, সেভাবে এবারও ব্যবস্থা করা হয়েছিল। গত বছরের সেপ্টেম্বরে কেষ্ট তিহার জেল থেকে বীরভূমে ফেরার পরে যখন দলে দলে নেতা এবং কর্মীরা তার সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন, সেই তালিকায় কাজল ছিলেন না। সেই কমিটি এতদিনে বীরভূমের সাংগঠনিক কাজকর্ম দেখার পাশাপাশি পঞ্চায়েত এবং লোকসভা ভোট পরিচালনারও কাজ করেছে। অনুব্রতকে ছাড়াই কোর কমিটির নেতারা ওই দুই ভোটে বীরভূমে তৃণমূলের আধিপত্য বজায় রেখেছে। বস্তুত নিজের পুরনো জায়গা ফিরে পাবেন কিনা তা নিয়েই অনেকটা সন্দিহান ছিলেন কেষ্ট নিজেও। গত কয়েক মাসে এলাকায় বোমাবাজি, মারামারি, অশান্তির ঘটনায় অনুব্রত এবং কাজলের গোষ্ঠীর নাম জড়িয়েছে বারবার। সেদিক থেকে জয়দেব মেলার উদ্বোধনী অনুষ্ঠান যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ফিরে আসছি পরবর্তী খবরে। তাকে ঘিরে অশান্তি বাড়ছিল সিপিএমে, শেষ পর্যন্ত সুশান্ত ঘোষকে ছেটেই ফেলল বাম। পশ্চিম মেদিনীপুর সিপিএম জেলা কমিটিতেও ঠাঁই হল না প্রাক্তন মন্ত্রীর। অন্যদিকে এদিন নতুন জেলা সম্পাদকের নাম ঘোষণা করা হলো। পশ্চিম মেদিনীপুরে সিপিএম এর জেলা সম্পাদক হলেন বিজয় পাল। 68 জনের জেলা কমিটির সদস্যের নামও ঘোষণা করা হলো। গতকাল খড়গপুরে সিপিএম এর 25তম জেলা সম্মেলন হয়। দুদিনের সম্মেলন শেষে বিজয় পালকে সর্বসম্মতিক্রমে জেলা সম্পাদক রূপে নির্বাচিত করলেন জেলা কমিটির সদস্যরা। প্রাক্তন জেলা সম্পাদক সুশান্ত ঘোষকে অব্যাহতি দেওয়ার পর থেকে তিনিই অস্থায়ী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এদিন স্থায়ীভাবে জেলা সম্পাদক নির্বাচিত হলেন।
ভোটাভুটি ঠেকাতে হস্তক্ষেপ করতে হয় সিপিএম এর রাজ্য সম্পাদককেও। পশ্চিম মেদিনীপুরের সিপিএম জেলা সম্পাদক হলেন বিজয় পাল। সূত্রের খবর, একটি ভিডিও সামনে আসার পর প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষকে নিয়ে অস্বস্তি বাড়ছিল সিপিএম এর অন্তরে। সূত্রের খবর, দলের নেতাদের নানা প্রশ্নে জর্জরিত হতে হয় তাকে। এমনকি সম্মেলনে মাঝপথেই বেরিয়ে যান তিনি। এদিন আর তাকে সম্মেলনে দেখা যায়নি। তখনই স্পষ্ট হয়ে গিয়েছিল রাজনীতির কারবারিরা মনে করছেন যেটা সেটাই সঠিক হলো। এদিন ৬৮ জনের জেলা কমিটিও গঠিত হয়েছে। পরে আরও 2 জন এই কমিটিতে অন্তর্ভুক্ত হবেন বলে জেলা সিপিএম সূত্রে খবর। এদিন সম্মেলনে উপস্থিত হয়েছিলেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য শ্রীদীপ ভট্টাচার্য সহ অন্যান্যরা। সুপ্রিয় দর্শক বন্ধু, আমাদের খবরগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, এতে আমরা আরো উৎসাহ পাব। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় হবে বাবরি মসজিদ। মাসখানেক আগে ঘোষণা করেছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। এবার মুর্শিদাবাদের প্রতি বিধানসভা কেন্দ্রে রাম মন্দির গড়ার কথা জানায় বঙ্গীয় হিন্দু সেনা। এবার হুমায়ুন কবির প্রস্তাব দিলেন বেলডাঙ্গায় বাবরি মসজিদের পাশে রাম মন্দির তৈরি হোক। বঙ্গীয় হিন্দু সেনা চাইলে তিনি জমি সংগ্রহ করে দেবেন। কয়েকদিন আগে বঙ্গীয় হিন্দু সেনার সভাপতি অম্বিকানন্দ মহারাজ জানান, আগামী 22শে জানুয়ারি মুর্শিদাবাদে একটি রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। সোমবার এই নিয়ে হুমায়ুন কবির বলেন, আমি আগেও বিষয়টিকে স্বাগত জানিয়েছিলাম। এরপরই বেলডাঙ্গার বাবরি মসজিদ প্রসঙ্গ তুলে ভরতপুরের তৃণমূল বিধায়ক যোগ করেন, বাবরি মসজিদের জন্য জমি দেখেছি, ইতিমধ্যেই 6 বিঘে জমি চূড়ান্ত করা হয়েছে। ফেব্রুয়ারি মাসের মধ্যে একটি ট্রাস্টের নামে জমি রেজিস্ট্রেশন হবে। এবছরে 6 ডিসেম্বর ঘটা করে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। 2029 সালের জানুয়ারির মধ্যে বেলডাঙ্গায় বাবরি মসজিদ তৈরির কাজ সম্পূর্ণ হয়ে যাবে। এছাড়াও তিনি বলেন, মুর্শিদাবাদে যারা রাম মন্দির তৈরি করছেন তাদের কাছে আমার প্রস্তাব, তারা যদি ওখানেও রাম মন্দির তৈরি করতে চান তাহলে আমরা অর্থ সাহায্য এবং জমি সংগ্রহ করে দেব। সাম্প্রদায়িক সম্প্রীতির কথা তুলে ধরে ভরতপুরের তৃণমূল বিধায়ক এদিন বলেন, বাবরি মসজিদের পাশে জমি আমি সংগ্রহ করে তাদের হাতে তুলে দেব, তারা রাম মন্দির বানান। একই সঙ্গে তিনি বলেন, বাংলা যেটা আগে করে সেটা ভারতবর্ষের মানুষ পরে ভাবে। হিন্দু মুসলিম সম্প্রীতি বজায় রেখে বাবরি মসজিদের পাশে রাম মন্দির হোক, মন্তব্য করেন তিনি। এই ভিডিওটিতে আমরা 1000টি লাইক টার্গেট করেছি। আশা করি আপনারা লাইক করে আমাদের উৎসাহিত করবেন। স্যালাইন কাণ্ডে গাফিলতি মেনে নিল রাজ্য প্রশাসন। এ নিয়ে সিআইডি তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। মেদিনীপুর মেডিকেল কলেজের ঘটনা নিয়ে প্রাথমিক রিপোর্ট ইতিমধ্যেই জমা পড়েছে নবান্নে। সেই রিপোর্ট পর্যালোচনা করেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার এ বিষয়ে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত এবং স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম সাংবাদিক সম্মেলন করেন। কিভাবে এই ঘটনা ঘটেছে তার পূর্ণাঙ্গ তদন্ত হবে বলে জানালেন তারা। একটা অবাঞ্ছিত ঘটনা মেদিনীপুর মেডিকেল কলেজে হয়েছে। একটি মা মারা গিয়েছেন, আরও 4 জন অসুস্থ। তাদের মধ্যে 3 জন এখন এসএসকেএম এ চিকিৎসারত। প্রাথমিকভাবে দেখা যাচ্ছে একটা সিরিয়াস নেগলিজেন্সি ওইখানে হয়েছে। ট্রেনি ডাক্তারেরা অপারেশনের কাজে যুক্ত ছিলেন, যেটা হওয়ার কথা ছিল না। এদিন মুখ্য সচিব এটাও মেনে নিয়েছেন নিষিদ্ধ স্যালাইন ব্যবহার করা হয়েছিল, যেটা আর ব্যবহার করা যাবে না। মুখ্যমন্ত্রী এদিন নিজে বৈঠক করে উদ্বেগ প্রকাশ করেছেন। পরিষ্কার জানিয়েছেন, যারা যারা জড়িত তাদের কোনো মতেই ছাড়া হবে না। মুখ্য সচিবের আরও সংযোজন, আগেও এই স্যালাইন ব্যবহার না করার বিষয়ে নির্দেশিকা জারি করা হয়েছিল। ওই কোম্পানিকে প্রোডাকশন বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছিল। তারপর থেকে ওদের থেকে আর এই ব্যাচের স্যালাইন নেওয়া হয়নি। এর আগে বিভাগীয় তদন্ত রিপোর্ট 3 দিনের মধ্যে দিতে বলা হলেও সিআইডি তদন্তের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। এই ঘটনার পিছনে আদৌ কোনো গাফিলতি রয়েছে নাকি সবটাই তদন্ত করবে সিআইডি? তবে আমরা কোনো গাফিলতি বরদাস্ত করব না। স্যালাইন দেওয়ার আগে প্রসূতিদের থেকে মুচলেখা নেওয়া হয়েছিল, এ বিষয়েও তদন্তের আওতায় থাকছে। শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি। আজ আরো কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। খুব আগেই ছিল আরজিকর কাণ্ডের আবহে জুনিয়র চিকিৎসকেরা বারবার প্রশ্ন তুলেছিলেন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের ভূমিকা নিয়ে। তৎকালীন পুলিশ কমিশনার এবং রাজ্যের স্বাস্থ্য সচিবের পদত্যাগের দাবিতে সরব হয়েছিলেন তারা। তবে মুখ্যমন্ত্রী সেই সময় কোনো পদক্ষেপ গ্রহণ করলেন না। মেদিনীপুর মেডিকেল কলেজের বিষাক্ত স্যালাইন কাণ্ডের ঘটনার পর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভের মুখে খোদ স্বাস্থ্য সচিব নিজে। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মুখ্য সচিব মনোজ পান্থের সঙ্গে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের বৈঠক হয়। তীব্র ভৎসনার মুখে পড়তে হয় নারায়ণ স্বরূপ নিগমকে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বৈঠকে উপস্থিত না থাকলেও সূত্রের খবর, স্বাস্থ্য সচিবের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। কেন এই ধরনের ঘটনা ঘটল তার জবাব চেয়ে পাঠিয়েছেন।
উল্লেখ্য, গত বুধবার মেদিনীপুর মেডিকেল কলেজে সন্তানের জন্ম দেওয়ার পর তাঁদের যে স্যালাইন দেওয়া হয় তার জেরেই অসুস্থ হয়ে পড়েন 4 প্রসূতি। পরের দিনই একজনের মৃত্যু হয়, বাকি 3 জনের অবস্থা অত্যন্ত সংকটজনক। সম্প্রতি গ্রিন করিডোর করে তাদের এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আপাতত এই ঘটনার জল গড়িয়েছে কলকাতা হাইকোর্ট পর্যন্ত। এই পরিস্থিতিতে মুখ্য সচিবের সঙ্গে স্বাস্থ্য সচিবের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। গত বছর ঠিক এই সময়টাতেই একটা মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়েছিল পশ্চিমবঙ্গ। টাকার অভাবে সববাহী গাড়ি না মেলায় কাঁধে করেই মায়ের দেহ নিয়ে ছেলেকে হেঁটে যেতে দেখা গিয়েছিল জলপাইগুড়িতে। বছর গড়াতে না গড়াতেই 25-এর শুরুতে ফের আবারও একবার মর্মান্তিক ঘটনার সাক্ষী থেকে গেল এ রাজ্য। এবার উত্তর দিনাজপুর। না, এবার মৃতদেহ কাঁধে নিয়ে কোনো সন্তানকে হাঁটতে দেখা যায়নি। তবে যেটা ঘটেছে সেটা খুবই মর্মান্তিক। এবার স্বামীকে কাঁধে করে সিটি স্ক্যান করাতে গেলেন স্ত্রী। ফের বেহাল স্বাস্থ্য ব্যবস্থার ছবি উঠে এলো প্রকাশ্যে। হুইল চেয়ার না, এমনকি রায়গঞ্জ মেডিকেলে স্ত্রীর কাঁধে চড়ে সিটি স্ক্যান করাতে গেলেন স্বামী। 4-5 দিন আগে কাজ করতে গিয়ে পা ভাঙে রায়গঞ্জের রায়পুরের বাসিন্দা পরিতোষ বর্মনের। রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসা করাতে এসে হুইল চেয়ার না পেয়ে স্ত্রীর কাঁধে করে সিটি স্ক্যান করাতে গেলেন তিনি। 22 সালে আরও এক মর্মান্তিক দৃশ্য দেখেছিল সারা দেশ। ছত্তিশগড়ের একটি জেলায় 7 বছরের মেয়ের মৃত্যুর পর শববাহী যান না পেয়ে তার মৃতদেহ কাঁধে করে 10 কিলোমিটার হেঁটে বাড়ি পৌঁছেছিলেন বাবা। আর সেই দৃশ্য প্রকাশ্যে আসতেই নড়ে চড়ে বসে প্রশাসন। বলাই বাহুল্য, শিক্ষা স্বাস্থ্য দুখাতেই দুর্নীতিতে নাম জড়িয়েছে মমতা সরকারের। সেদিক থেকে দেখলে ক্ষমতায় আসার পর কিছু বছর ছাড় মিললেও 21-এর পর যেন কালো ছায়া কিছুতেই পিছু ছাড়ছে না। সম্প্রতি সরকারি হাসপাতালে রক্তমাখা গ্লাভসের দৃশ্য প্রকাশ্যে এসেছে। তার উপর এবার প্রকাশ্যে এসেছে স্যালাইন কাণ্ড। এদিকে প্রসূতি মৃত্যু, তারপর আর্যিকর কাণ্ড। সব শেষে হুঁশ ফেরেনি রাজ্যের হাসপাতালগুলি, উঠছে প্রশ্ন। সোমবার কাশ্মীরের সোনমার্গ সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপত্যকার অন্যতম সুড়ঙ্গ প্রজেক্টের উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে মোদীর পাশেই দাঁড়িয়ে থাকতে দেখা যায় কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহকে। এদিন শ্রীনগর এবং লাদাখের মধ্যে সংযোগ রক্ষাকারী জেড মোড় সুড়ঙ্গের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠান মঞ্চ থেকেই তিনি স্মরণ করেন সুড়ঙ্গ তৈরি করতে এসে জঙ্গি হামলায় মৃত 7 শ্রমিকদের কথা। কাশ্মীরের উন্নয়নকে রুখে দিতে বারবার হামলা চালিয়েছিল ওরা। সুড়ঙ্গ নির্মাণ করতে এসে জঙ্গিদের হামলায় প্রাণ যায় 7 জন পরিযায়ী শ্রমিকের, কিন্তু তারা ভয় পায়নি। মৃত্যুকে বুড়ো আঙ্গুল দেখিয়ে উন্নয়নকে বজায় রেখেছে। গত বছরের শেষের দিকে সোনমার্গের জেডমোর সুড়ঙ্গের কাছে হামলা চালায় সন্ত্রাসবাদীরা। জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় 7 পরিযায়ী শ্রমিকের। ভাষণের মাঝেই নিজের সংঘ জীবনের কথাও এদিন তুলে ধরেন প্রধানমন্ত্রী। এককালে সোনমার্গ গুলমার্গে অনেক ঘুরেছে। সংঘ থাকাকালীন কাশ্মীর যাতায়াত প্রায় লেগেই থাকত। শ্রীনগর থেকে লাদাখের দূরত্ব কমাতেই সুড়ঙ্গের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 2700 কোটি টাকায় সুড়ঙ্গের দৈর্ঘ্য মোট 12 কিলোমিটার। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা 8000 ফুটেরও বেশি। কাশ্মীরের প্রতি মুহূর্তে বদলাতে আবহাওয়ার জেরে হামেশাই শ্রীনগর থেকে কার্গিল কিংবা লাদাখের পথে যেতে গিয়ে বিপত্তির মুখে পড়তে হয় সেনা জওয়ানদের। এই সুড়ঙ্গ সেই বিপত্তি আটকাবে। ফের একবার আমেরিকার প্রেসিডেন্টের গদিতে বসতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। আনুষ্ঠানিকভাবে তার শপথ নেবার পর আয়োজিত হবে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট। আর সেই বিশেষ অনুষ্ঠানেই আমন্ত্রণ জানানো হয়েছে খালেদা জিয়ার পুত্র তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও। এতেই প্রশ্ন উঠেছে, হবু মার্কিন প্রেসিডেন্টের কাছে ঘেঁষার চেষ্টা করছে খালেদার দল? কারণ ট্রাম্পের জয়ের পরেই জল্পনা শুরু হয়েছিল যে এই বর্ষের নেতার হাত ধরেই মসনদে প্রত্যাবর্তন ঘটতে পারে গদিচ্যুত হাসিনার। জানিয়ে শঙ্কার মেঘ জমেছে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের মনেও। মনে করা হচ্ছে এই অনুষ্ঠানে যোগ দিয়ে ট্রাম্পের মনোভাব বুঝে নিতে চাইছে বিএনপি। আগামী 20 জানুয়ারি আমেরিকায় 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন রিপাবলিকান নেতা ট্রাম্প। চলছে তোড়জোড়। জানা গিয়েছে এরপর 5 কিংবা 6 ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে মার্কিন কংগ্রেসের নেতৃত্বে ট্রাম্পের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠিত হবে। গত শুক্রবার এই অনুষ্ঠানের আমন্ত্রণ জানানো হয় বিএনপিকে। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ বিষয়ে সংবাদ মাধ্যম জানিয়েছে খালেদা জিয়ার প্রেস উইনিং এর সদস্য সাইরুল কবির খান।
উল্লেখ্য, প্রেসিডেন্ট নির্বাচনের পর প্রথমে চিঠি পাঠিয়ে ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছিলেন শেখ হাসিনা। তারপর নাকি ফোনেও কথা হয়েছে। এ নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে ইউনূস সরকারের কপালে। আপাতত চিন্তিত বিএনপিও, কারণ বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনও জানিয়ে দিয়েছেন তার কাছে হাসিনার পদত্যাগপত্র নেই। বাংলাদেশের প্রতিটি অলিগলি এবং আমজনতার মধ্যেও জল্পনা ট্রাম্পের হাত ধরেই হয়তো মসনদে প্রত্যাবর্তন ঘটতে পারে হাসিনার। অন্যদিকে হাসিনা সরে যাওয়ায় হারানো জমি ফিরে পেতে মরিয়া বিএনপি, তাই তারা জাতীয় নির্বাচন নিয়ে ক্রমাগত ইউনূস সরকারের ওপর চাপ বাড়াচ্ছে। সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে তৈরি হওয়া জটিলতা নিয়ে গতকালই ঢাকায় ভারতের রাষ্ট্রদূত প্রণয় বর্মাকে তলব করেছিল বাংলাদেশের বিদেশ মন্ত্রক। তার 24 ঘন্টার মধ্যেই পাল্টা পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। ভারতে বাংলাদেশের উপরাষ্ট্রদূত নুরুল ইসলামকে তলব করে ভারতীয় বিদেশ মন্ত্রক কি বক্তব্য রাখল, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ভারতের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে বাংলাদেশের পক্ষ থেকে অভিযোগ তোলা হয় নিয়ম বহির্ভূতভাবে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। ভারত দ্বিপাক্ষিক চুক্তি ভঙ্গ করেছে বলে অভিযোগ তুলেছে মোহাম্মদ ইউনূসের সরকার। বাংলাদেশের পক্ষ থেকে এই গুরুতর অভিযোগ আনা হলেও দুদেশের সম্পর্কের কথা উল্লেখ করে ভারতীয় রাষ্ট্রদূত জানান, সীমান্তের নিরাপত্তার জন্য কাঁটাতারের বেড়া লাগানোর বিষয়ে নয়াদিল্লি এবং ঢাকার মধ্যে বোঝাপড়া রয়েছে। মহাকুম্ভের আগেই চিঠি দিয়ে বাংলার রাজ্য বিধানসভার অধ্যক্ষকে আমন্ত্রণ জানালো যোগী সরকার। যোগী সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মহাকুম্ভে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে। যোগী সরকারের তরফে দেওয়া ওই চিঠিতে লেখা হয়েছে, 12 বছর পরে এই পুণ্যতিথি মহাকুম্ভের স্নানে আপনিও যোগদান করুন। এ প্রসঙ্গে অধ্যক্ষ জানান, আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু আমি ব্যস্ত থাকার কারণে যেতে পারলাম না। তবে এত বড় ইভেন্ট যাতে সফলভাবে সমাপন হয় তার জন্য শুভ কামনা রইল। উত্তরপ্রদেশ সরকার এবং আমন্ত্রক তথা উত্তরপ্রদেশ বিধানসভার স্পিকারকে শুভ কামনা জানান বিমান বসু। মহাকুম্ভে সবচেয়ে বেশি পুণ্যার্থীদের ভিড় জমে শাহী স্নানে। সেই কারণে ওই দিনগুলো বাদ দিয়ে অন্য কোনো দিন বিমান বন্দ্যোপাধ্যায়কে মহাকুম্ভ মেলায় যাওয়ার পরামর্শ দেন উত্তরপ্রদেশের অধ্যক্ষ। খবর শেষ হলো। ধন্যবাদ।